অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি সতেশ কুমার পাল, প্রভাষক, পদার্থবিজ্ঞান, রাজশাহী ডিগ্রি অনার্স কলেজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, সপ্তম অধ্যায়। এবং এর আগে আমরা স্থিতি স্থাপকতা সম্পর্কিত এই অধ্যায়ে আলোচনা করেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তো ঠিক আছে, আজকে আমি যে আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাহী পদার্থ নিয়ে আলোচনা করবো। ফ্লুইড যে সাবস্ট্যান্সেস সেটা নিয়ে প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ কারা? মূলত প্রবাহী পদার্থ যারা প্রবাহিত হতে পারে, যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে, যেমন তরল পদার্থ, তরল ও গ্যাসীয় পদার্থকে, তরল ও গ্যাসীয় পদার্থকে প্রবাহী পদার্থ বলে। প্রবাহী পদার্থ বলে। আমরা বুঝলাম যে প্রবাহী পদার্থ বলতে তরল ও গ্যাসীয় পদার্থকে বুঝি। তো প্রবাহী পদার্থের আমরা প্রবাহ নিয়ে আলোচনা করব। প্রবাহী পদার্থের প্রবাহ নিয়ে আলোচনা করব। তো প্রবাহী পদার্থের প্রবাহ, এখানে দুই ধরনের প্রবাহ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্রোতরেখা প্রবাহ, স্রোতরেখা প্রবাহ বা স্ট্রিম লাইন, স্ট্রিম লাইন ফ্লো, স্ট্রিম লাইন স্রোতরেখা প্রবাহ, স্ট্রিম লাইন ফ্লো যেটাকে বলবো আমরা। তো স্রোতরেখা প্রবাহ জিনিসটা আসলে কি? যদি কোনো প্রবাহী পদার্থের প্রবাহ এমন হয় যে একটা নির্দিষ্ট অঞ্চল দিয়ে যদি প্রবাহী পদার্থ প্রবাহিত হয়, তাহলে প্রত্যেকটা পজিশনে, একটা নির্দিষ্ট পজিশনে অণুগুলোর বেগ যদি ফিক্সড থাকে, একটা নির্দিষ্ট পজিশনে অণুগুলোর বেগ যদি ফিক্সড থাকে, তখন সেই প্রবাহকে বলবো স্রোতরেখা প্রবাহ। বিষয়টা আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। আমরা একটা এই পথ দিয়ে বা এই অঞ্চল দিয়ে কিছু প্রবাহী পদার্থ প্রবাহিত হচ্ছে, তরল পদার্থ প্রবাহিত হচ্ছে, এভাবে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, এই পজিশনে বি পজিশন এবং সি পজিশন, তিনটা পজিশন যদি কল্পনা করি বা তিনটা বিন্দু যদি কল্পনা করি, এই এ পজিশনে এই অণুগুলোর বেগ আমি ধরলাম হচ্ছে ভি এ, বি পজিশনে অণুগুলোর বেগ হচ্ছে ভিবি, সি পজিশনে অণুগুলোর বেগ হচ্ছে ভিসি। এই পজিশনে বেগটা এই স্পর্শক বরাবর কাজ করবে, বি পজিশনে এই স্পর্শক বরাবর কাজ করবে ভিবি, এবং সি পজিশনে এই স্পর্শক বরাবর কাজ করবে ভিসি। তো প্রত্যেকটা অণুগুলো এখানে এই স্ট্রিম লাইন ফ্লো বা এই যে প্রবাহে, এই প্রবাহী পদার্থের প্রত্যেকটি অণুগুলোর বেগ এই এ পজিশনে ভি এ বেগ প্রাপ্ত হবে। এই পজিশনের সবগুলো যত কণাই এই পজিশনে আসুক না কেন, প্রত্যেকটি কণার বেগ হবে কি ভি। আবার বি পজিশনে কণার যে বেগ হবে, প্রত্যেকটি অণু যদি বি পজিশনে আসে তবে তার বেগ হবে হচ্ছে ভি, অর্থাৎ। এবং সি পজিশনে বেগ আমরা কল্পনা করেছি ভিসি। যে অণুই, যতগুলো অণু এখানে আছে, প্রত্যেকটা অণু যদি সি পজিশনে আসে তখন তার বেগ হবে হচ্ছে ভিসি। অর্থাৎ বিষয়টা এমন যে স্রোতরেখা প্রবাহ বা স্ট্রিম লাইন ফ্লো, বিষয়টা তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি কণাগুলোর বেগ যদি তার অগ্রবর্তী কণাগুলোর বেগের সমান হয়, এইভাবে যদি কোনো প্রবাহ চলে, সেই প্রবাহকে বলবো আমরা স্ট্রিম লাইন ফ্লো। বিষয়টাকে আমরা বুঝতে পারলাম। তাহলে স্রোতরেখা প্রবাহটা আমরা কনসেপশনটা ক্লিয়ার হলাম যে কোনো প্রবাহী প্রবাহ যদি এমন হয় যে একটা নির্দিষ্ট পজিশনে প্রত্যেকটি কণাগুলোর বেগ সেম হবে, সেটাকে বলবো আমরা স্রোতরেখা প্রবাহ। ঠিক আছে, আমরা স্রোতরেখা প্রবাহ এর পরবর্তী আলোচনা যেটা করব সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো বা বিক্ষিপ্ত প্রবাহ। কি প্রবাহ? বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো।
তো আমরা বিক্ষিপ্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রত্যেকটা কণাগুলো যদি বিক্ষিপ্তভাবে বা এলোমেলোভাবে বেগপ্রাপ্ত হয়, অর্থাৎ একটা অঞ্চল কল্পনা করলাম, এই অঞ্চলে একটা কণার বেগ এই বরাবর কাজ করতেছে, আর একটা কণার বেগ এই বরাবর কাজ করতেছে, আর একটা কণার বেগ এই বরাবর কাজ করতেছে, আর একটা কণার বেগ এই বরাবর কাজ করতেছে, কিংবা এই বরাবর কাজ করতেছে। তাহলে আমরা এই চিত্র থেকে দেখছি যে বিক্ষিপ্ত প্রবাহ এরকম এমন যে কোনো একটি প্রবাহ যদি প্রবাহে যদি অণুগুলো বিক্ষিপ্তভাবে অর্থাৎ অণুগুলোর নির্দিষ্ট পজিশনের বেগ যদি সেম না হয়, নির্দিষ্ট পজিশনের বেগ যদি সেম না হয়, অর্থাৎ ওই বিক্ষিপ্ত প্রবাহ কখন হয়? স্রোতরেখা প্রবাহে গতিশীল কোনো অণু যদি প্রবাহিত হতে হতে ওই বেগ যদি প্রান্তিক বেগের চাইতে কম হয়, প্রান্তিক বেগের চাই বা ক্রিটিক্যাল ভেলোসিটির চাইতে যদি কম হয়, তখন সেই প্রবাহকে বলবো বিক্ষিপ্ত প্রবাহ। একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, যখন আমরা দেখি যে পাহাড়ের ঝর্ণা থেকে যখন পানিগুলো পড়ে নিচে পতিত হয়, পতিত হওয়ার পর অণুগুলো চারিদিকে চলে যায় না, বিভিন্ন দিকে বেগ প্রাপ্ত হয় এবং এই অণুগুলোর বেগ কিন্তু বিভিন্ন হয় এবং দিকও বিভিন্ন হয়, তখন সেই ধরনের প্রবাহকে বলবো আমরা টার্বুলেন্ট ফ্লো বা বিক্ষিপ্ত প্রবাহ। এই সম্পর্কে অসবর্ন রেনল্ডসের একটা সমীকরণ আছে। অসবর্ন রেনল্ডসের একটি সমীকরণ বিবেচনা করি, একটি সমীকরণ। তো সেই সমীকরণে অসবর্ন রেনল্ডস দেখেছে যে এক্ষেত্রে এই ভিসি বা ক্রান্তিবেগ, যদিও আমি ক্রান্তিবেগ নিয়ে পরবর্তীতে আলোচনা করব, জাস্ট এই আলোচনাটা নিয়ে আসার জন্য সমীকরণটা নিয়ে আসা লাগলো আমাদের। ভিসি ইকুয়াল টু আর ই ইটা ডিভাইড বাই রো আর। এখানে দেখছি যে অসবর্ন রেনল্ডসের একটা সমীকরণ হচ্ছে ভিসি ইকুয়াল টু আর ই ইটা ডিভাইড বাই রো আর। এখানে এই ভিসিটি হচ্ছে ক্রান্তিবেগ বা অন্তবেগ নির্দেশ করে, অন্তবেগ। আর হচ্ছে রেনল্ডস কনস্ট্যান্ট, রেনল্ডস ধ্রুবক। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। আমরা এই রাশিগুলো সম্পর্কে খুব বেশি পরিচিত না, আমরা পরবর্তী আলোচনা আছে এটার উপর ডিটেইলস আলোচনা আমরা জানব। সান্দ্রতা গুণাঙ্ক এবং রো হচ্ছে যে পদার্থ প্রবাহী পদার্থের মধ্যে গড়িয়ে চলছে বা পড়ছে তার হচ্ছে অর্থাৎ প্রবাহের ঘনত্ব, ডেনসিটি, এবং আর হচ্ছে যার মধ্য দিয়ে প্রবাহী পদার্থ গতিশীল হয়েছে সেই নলের ব্যাসার্ধ, অর্থাৎ পাত্রের বেলনাকৃতি পাত্রের ব্যাসার্ধ, বেলনাকৃতি পাত্রের ব্যাসার্ধ। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম এই রেনল্ডসের এই সমীকরণ থেকে আমাদের এই বিভিন্ন ফ্লো সম্পর্কে বুঝতে পারবো। যদি এই রেনল্ডস কনস্ট্যান্টের মান আর ই ইজ লেস দেন 2000 বা 2000 যদি হয়, হলে সেটি স্ট্রিমলাইন ফ্লো, স্ট্রিমলাইন ফ্লো। যদি আর ই এর ভ্যালু যদি 2000 থেকে 3000 থেকে বৃদ্ধি পেয়ে 3000 এর দিকে যায়, দিকে গেলে সেটি টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তরিত হচ্ছে। সেটি কিসে রূপান্তরিত হচ্ছে? টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে। এবং এই রেনল্ডস কনস্ট্যান্টের মান যদি 3000 এর উপরে বেশি হয়, বেশি হলে এটি কমপ্লিটলি টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তরিত হবে, অর্থাৎ পরিপূর্ণরূপে অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হবে। তাহলে রেনল্ডস ধ্রুবক থেকে আমাদের মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে এই যে প্রবাহী প্রবাহ কি ধরনের প্রবাহ, এটা স্ট্রিমলাইন না টার্বুলেন্ট। ঠিক আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো আমরা পরবর্তী টপিকসে যাব। এইবার আমাদের পরবর্তী টপিকটা হবে হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। সান্দ্রতা, ভিসকোসিটি। ভিসকোসিটি
সান্দ্রতা সান্দ্রতা আসলে বিষয়টা এমন যে প্রবাহীর দুই স্তরের মধ্যে কোনো একটা প্রবাহী পদার্থ যদি কোনো একটা পদার্থের মধ্য দিয়ে গতিশীল হয়, সেক্ষেত্রে প্রবাহী দুই স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে বাধার দরুন যে বলের সৃষ্টি হয় সেটাই মূলত সান্দ্রতা। অর্থাৎ প্রবাহী দুই স্তরের মধ্যে কোনো প্রবাহী পদার্থের কোনো প্রবাহী পদার্থের প্রবাহকালে এদের দুই স্তরে আপেক্ষিক গতিতে বাধার দরুন যে ধর্মের দরুন বাধার সৃষ্টি হয় তাকে সান্দ্রতা বা ভিসকোসিটি বলে। সান্দ্রতা বলে লিখি আমরা। বিষয়টি খুবই সহজ, আমরা বিষয়টি ব্যাখ্যা করতে পারবো যে প্রবাহের দুটি স্তরের মধ্যে টু লেয়ার রিলেটিভ ভেলোসিটিতে যে বাধার সৃষ্টি হয়, তাহলে ওয়ান কাইন্ডস অফ অ্যাজ ফ্রিকশন ফোর্স। অর্থাৎ যেমন আমরা ফ্রিকশন ফোর্সে বা ঘর্ষণ বলে আমরা শিখেছি যে দুইটা কঠিন পদার্থের মধ্যে একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে গেলে তাদের স্পর্শ তলে বা যে বাধা বলের সৃষ্টি হয়েছে সেটাই মূলত হচ্ছে ঘর্ষণ বল ছিল। প্রবাহের ক্ষেত্রে এক ধরনের ঘর্ষণ বল হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। তো বিষয়টা এমন, অর্থাৎ প্রবাহের দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে যে ধর্মের দরুন বাধা সৃষ্টি হয় সেটাই মূলত সান্দ্রতা। আমরা একটু লক্ষ্য করি, একটা পাইপের মধ্য দিয়ে কল্পনা করি যে বিভিন্ন অণুগুলো পানির বা তরল পদার্থের অণুগুলো গতিশীল। তরল পদার্থের অণুগুলো যদি গতিশীল হয় তাহলে নিঃসন্দেহে আমরা একটু লক্ষ্য করি যে অণুগুলো এই পাত্রের তল সংস্পর্শে গতিশীল আছে। অর্থাৎ এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে যে অণুগুলো আছে তার এক ধরনের গতি হবে, কারণ এটা পাত্রের তল সংস্পর্শ করে আছে, তাহলে এর বেগ এক ধরনের বেগ হবে। আবার ঠিক একই ক্ষেত্রফলের এর আরেকটা উপরের লেয়ার কল্পনা করি, এই উপরের উভয়ের ক্ষেত্রফল আমরা এই বিবেচনা করি। তাহলে দেখি আমরা, তাহলে এই স্তরে যে বেগ আছে নিঃসন্দেহে উপরের স্তরে বেগ একটু কম। কারণটা কি? মূলত এই স্তরের বেগ ভি এবং এই স্তরের বেগ হচ্ছে ভি প্লাস ডিভি। কারণ পাত্রের নিচের তলে বাধা বলটা বেশি, উপরের তলে বাধা বলটা তুলনামূলক কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই স্তর, টু লেয়ার তৈরি হয়েছে। এবং এমন অনেকগুলো লেয়ার আমরা কল্পনা করতে পারি এক্ষেত্রে, এই প্রবাহী পদার্থের ক্ষেত্রে। তা আমাদের সংজ্ঞাটা এমন যে কোনো প্রবাহী পদার্থের প্রবাহকালে এদের দুই স্তরের আপেক্ষিক গতিতে, তাহলে এই স্তর এবং এই স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে যে বাধার দরুন যে ধর্মের দরুন মূলত হচ্ছে আপেক্ষিক গতি বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই গতিটাকে সেই ধর্মটাকে বলবো হচ্ছে সান্দ্রতা। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এখানে যে প্রবাহের দুইটা স্তরের কারণে এক স্তরে বেগ কম, আরেক স্তরে বেগ বেশি, কারণ নিচের স্তরের পাত্রের তল সংস্পর্শে আছে, তুলনামূলক এটার থেকে এটার বেগ একটু বেশি। তাহলে এই দুই স্তরের মধ্যে এক ধরনের বাধা বল কাজ করতেছে, সেই বাধা বলটাকে মূলত আমরা বলবো ভিসকোসিটি বা সান্দ্রতা। তাহলে কনসেপশনটা ক্লিয়ার আমাদের। তো এই হচ্ছে সান্দ্রতা বা সান্দ্রতা সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের একটা বিখ্যাত একটা সূত্র আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সান্দ্রতা সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের যে সূত্রটি আমরা দেখব, সান্দ্রতা সম্পর্কিত
নিউটনের সূত্র। নিউটনের সূত্র। তো উনি বলছে সান্দ্রতা সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের সূত্রটা এমন যে কোন উভয় পদার্থের মধ্যে উভয় পদার্থের দুই স্তরের মধ্যে যদি আপেক্ষিক বেগ বজায় থাকে তাহলে সেক্ষেত্রে যে সান্দ্র বলের উদ্ভব হয় সেই সান্দ্র বল হবে হচ্ছে এপিস প্রপোর্শনেট টু ওই প্রবাহের দুই স্তরের যে ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগের নতিমাত্রার সমানুপাতিক। বেগের নতিমাত্রা সমানুপাতিক। তাহলে সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র এমন যে কোনো উভয় পদার্থ কোনো একটা নির্দিষ্ট অঞ্চল দিয়ে যদি প্রবাহিত হয় তো সেক্ষেত্রে সেখানে যে সান্দ্র বলের তৈরি হয় সেই সান্দ্র বল হবে প্রবাহের দুই স্তরের মধ্যে যে ক্ষেত্রফল তার সমানুপাতিক এবং ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগের নতিমাত্রা সমানুপাতিক। বিষয়টা আমরা একটু লক্ষ্য করি চিত্রের সাহায্যে। এই একটা প্রবাহের স্তর, এর উপরের স্তরটা ধরলাম আমরা হচ্ছে এই স্তর। উভয় স্তরের ক্ষেত্রফল হচ্ছে উভয় স্তরের ক্ষেত্রফল কি এ। এই অঞ্চলের বেগ হচ্ছে ভি, এই অঞ্চলের বেগ হচ্ছে ভি প্লাস পিভি। তাহলে আমরা দেখছি যে একই ক্ষেত্রফল, অর্থাৎ যদি এটা হচ্ছে তল সংস্পর্শে থাকে, যে তলের মধ্য দিয়ে পদার্থ প্রবাহিত হচ্ছে সেই তলের ক্ষেত্রফল হচ্ছে এ এবং উপরের তলের ক্ষেত্রফলটা আমরা একই সেম বিবেচনা করে এই দুই স্তরের মধ্যে প্রবাহের দুই স্তরের মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে, আপেক্ষিক বেগ যদি থাকে তাহলে আপেক্ষিক বেগের মানে বেগের দরুন আপেক্ষিক বেগের দরুন যে সান্দ্র বল বা স্পর্শীয় যে স্পর্শার টান তৈরি হচ্ছে সেই টানটা হবে প্রবাহের এই দুই স্তরের যে ক্ষেত্রফল তার ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগের নতিমাত্রা বলতে এখানে যে অবস্থান ছিল এই অবস্থান থেকে এই তলের যে দূরত্বটা, মূলত এই তল থেকে এই তলের দূরত্ব কত? এই তল থেকে এই তলের দূরত্ব মূলত হচ্ছে ধরলাম y ডিসটেন্স। কত ডিসটেন্স? y ডিসটেন্স। এই দুই তলের সরণের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সরণের সাপেক্ষে বেগ পরিবর্তন অর্থাৎ ভেলোসিটি গ্রেডিয়েন্ট dv ভাগ dy। তো আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা যদি টানি আমরা f ইকুয়াল টু, আমাদের মার্কার একটু ডিস্টার্ব হচ্ছে, এটা a dv ভাগ dy। f ইকুয়াল টু এটা a dv ভাগ dy। এখানে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে। যেটাকে কি বলে? সান্দ্রতা গুণাঙ্ক বলে। তো আমরা এখান থেকে এটার একটা চমৎকার সম্পর্ক বের করতে পারি। এটা ইকুয়াল টু f ডিভাইড বাই a ইনটু dv ভাগ dy। এটা কি? তাহলে এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এটা কি? সান্দ্রতা গুণাঙ্ক। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তো ঠিক আছে, আমরা দেখি একটু। অর্থাৎ এই সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে এমন একটি রাশি, সান্দ্র বল পরিমাপক একটা রাশি। অর্থাৎ যদি প্রবাহের দুই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় থাকে তাহলে এই সান্দ্রতা আপেক্ষিক বেগ যদি বজায় থাকে তাহলে সেখানে যে সান্দ্র বল উদ্ভব হয়, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সান্দ্রতা গুণাঙ্ক প্রবাহের দুই স্তরের মধ্যে যদি ক্ষেত্রফল 1 একক হয় এবং বেগের নতিমাত্রা যদি 1 একক হয় তাহলে সেখানে ওই দুই স্তরের মধ্যে, এই দুই স্তরের মধ্যে যে আপেক্ষিক বল বা স্পর্শীয় বল বা বাধা যে বল কাজ করে সেটাই মূলত সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে আমাদের এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে সান্দ্রতা গুণাঙ্ক কি? যদি প্রবাহের দুই স্তরের ক্ষেত্রফল 1 বর্গমিটার হয়
এবং বেগের নতিমাত্রা যদি 1 একক হয় তখন যে বাধা বলটা সৃষ্টি হয় সেই বাধা বলের পরিমাণটাকে বলা হবে সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে, তো সান্দ্রতা গুণক এটা দ্বারা প্রকাশ করছি আমরা আসলে এখানে। তাহলে এককটা আমরা বের করে নিতে পারি। তাহলে এককটা কি নিউটন, এটা মিটার স্কয়ার, মিটার পার সেকেন্ড ডিভাইড বাই মিটার, এটা কেটে গেল। তাহলে আসলে রেজাল্ট আসে আমাদের কি নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড। নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড, দ্যাট মিন্স পাস্কেল সেকেন্ডও লেখা যায়, কোনো সমস্যা নাই, পাস্কেল সেকেন্ড। তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্কের একটা একক পেয়েছি, সেটা কি নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড অথবা পাস্কেল সেকেন্ড। নিউটন পার মিটার স্কয়ার সমান পাস্কেল। তো ঠিক আছে, আজকের ভিডিওটুকু আমরা এইটুকুই করলাম। পরবর্তী নেক্সট ক্লাসে আরো বেশি আলোচনা করব।